আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে আছে, দীর্ঘদিন যাবৎ, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতেছে। কি চলতেছে না চলতেছে আমরা কিন্তু কিছু জানি না। ভালো, খারাপ, মন্দ, সবচেয়ে বড় একটা সমস্যা আমাদের রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গা সমস্যাটা কি? আমাদের অর্থের রোহিঙ্গাদের এখন পড়া লাগতেছে। প্রথম শুরুটা যখন হয় তখন কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবিকতা থেকে আমাদের শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন। আমাদের ডিপ্লোমেসি, দূরদর্শিতার তখন অভাব ছিল। ভারতে, পার্শ্ববর্তী দেশ, কত বড় দেশ, ভারতকে একজন রোহিঙ্গা প্রবেশ করতে পেরেছে? পারে নাই। এর জন্য ভারতকে আমি দোষ দেব না। আমাদের জননেত্রী শেখ হাসিনার ছোটো বোন শেখ রিহানা আন্টি বলেছিলেন যে তুমি 18 কোটি মানুষকে খাওয়াচ্ছ আর 7 লাখ 8 লাখ মানুষকে খাওয়াতে পারবা না। এই একটা কথার জন্য আমার মনে হয় এখনও সমাধান হয়নি। খাওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক উপরে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তুমি 18 কোটি, শেখ হাসিনা তো 18 কোটি মানুষকে খাওয়াচ্ছেন না। এই কথাটা আমি কোনোদিন প্রকাশ করতে পারিনি। কারণ আজ আমি প্রকাশ করতে কেন বাধ্য হচ্ছি? কারণ আমি কিছুটা ফিল করেছি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের রোহিঙ্গা সমস্যা যখন সংকট বোঝা শুরু হলো, তখন দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ হলো যে আর ওদিক তাকানো হলো না। পরবর্তীতে আজ 2026 মে পর্যন্ত আমরা যে বা যাদেরকে এই রোহিঙ্গা সমস্যার সংকটের জন্য, সমাধানের জন্য দায়িত্ব দিয়েছি, তারা কি করেছেন তারা ভালো জানেন। তথাপি আমার দৃষ্টিভঙ্গিতে আমি উপস্থাপন করতেছি, আপনারা বিচার করবেন। দেশটা আমাদের। এই রোহিঙ্গা সমস্যা ছাড়া রিজনাল সমস্যার সমাধান হবে না, হতে পারে না। আজ চায়নায় আমেরিকার দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে, ওয়াইল্ডার মিটিং। এই মিটিংয়ে এই রোহিঙ্গা বিষয়টা উপস্থাপন করার মতো কেউ নেই ইনশাল্লাহ। তারপরেও আমি ডিরেক্টলি ইনডাইরেক্টলি উপস্থাপন করব। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ, বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা 2026 সালের মে মাস পর্যন্ত তথ্য অনুসারে বাংলাদেশের নেওয়া প্রধান পদক্ষেপসমূহ: বাংলাদেশ 2017 সালে ব্যাপক সংকটের পর থেকে মূলত প্রত্যাবর্ষণকে একমাত্র টেকসই সমাধান হিসেবে দেখে আসছে এবং সেই অনুসারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 1. মানবিক সহায়তা ও ক্যাম্প ব্যবস্থাপনা। ভুল পলিসি প্রথমেই। সমাধানের জন্য আমি মানবিক সহায়তা ও ক্যাম্প ব্যবস্থাপনাটা আমার দৃষ্টিভঙ্গিতে ভুল পলিসি। তথাপি কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির গড়ে তোলা, ভাসানচরে আরেকটি আশ্রয় কেন্দ্র, সরকারের নেতৃত্বে UNHCR ও অন্যান্য সংস্থার সাথে জয়েন্ট রেসপন্স প্ল্যান JRP চালু, সর্বশেষ 2025-26 JRP মার্চ 2025-এ লঞ্চ হয়েছে। পয়েন্ট টু বি নোটেড। অর্থাৎ সমস্যাটা পার্মানেন্টলি 2025 সালে এই JRPতে আমি যদি বলি পার্মানেন্টলি করা হলো, তাহলে দায়ভার কে নেবে? কে দায়িত্বে ছিলেন তখন? আমি আবারও রিপিট করছি, সরকারের নেতৃত্বে UNHCR ও অন্যান্য সংস্থার সাথে জয়েন্ট রেসপন্স প্ল্যান JRP চালু, সর্বশেষ 2025-26 JRP মার্চ 2025-এ লঞ্চ হয়েছে। মার্চ 2025-এ এতে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি কভার করা হয়েছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, একজন বাঙালি জনগোষ্ঠী বা সরকারের যে বাজেট,
তার কত গুণ বেশি টাকা প্রতিদিন রোহিঙ্গাদের দেওয়া লাগতেছে জানেন আপনারা? জানেন না। হ্যাঁ, আনঅফিসিয়ালি প্রথমে রোহিঙ্গারা যখন প্রবেশ করে তখন ব্যাপক অর্থায়ন এসেছিল। সেই অর্থায়নগুলো রোহিঙ্গাদের জন্য কাজে লাগানো আসলে হয়নি। সেই অর্থগুলো যেসব এনজিও, দাতা সংস্থা এবং সরকারের নিযুক্ত দু একজন ব্যক্তি পার্সন যদি থেকে থাকেন, তাহারা যেভাবে সেই টাকাগুলো নিজেদের করেছেন, আসলে নিজেদের করেননি। যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে। কিন্তু সমস্যা 2025 সালের মার্চে পার্মানেন্ট গেড়ে বসেছে। কূটনৈতিক প্রচেষ্টা, মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা, 2017 সালের পর প্রত্যাবাসনের চুক্তি, 2017 সালের পর প্রত্যাবাসন চুক্তি, উচ্চ পর্যায়ের প্রতিনিধি নিয়োগ, যেমন খলিলুর রহমানকে রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভ করা, আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘ, ওআইসি ইত্যাদি চাপ প্রয়োগ, 2025 সালে কক্সবাজারে আন্তর্জাতিক স্টেক হোল্ডার ডায়ালগ আয়োজন। আমি সব করেছি, আমার আউটপুটটা কী হয়েছে? খলিলুর রহমান সাহেবের প্রতিটা রক্তবিন্দু যদি এই বাংলাদেশের মানুষকে দেয়া হয়, তাও এই ঋণ শোধ হবে না। আমি যাহা বলতেছি ডকুমেন্টেড। নতুন উদ্যোগ 2024 থেকে 26, নতুন জাতীয় কমিটি গঠন, এনজিওদের অর্থায়ন, পর্যবেক্ষণ, অস্ত্র ও মাদক চোরাচালান রোধ, প্রত্যাবাসনের জন্য রোডম্যাপ প্রস্তাব, 2025 সাল ইউএন এ 7 দফা প্রস্তাব, সাম্প্রতিককালে ক্যাম্পে জীবনযাত্রার মান উন্নয়নের আশ্বাস। অন্যান্য নিবন্ধন ও বায়োমেট্রিক দুর্যোগ ঝুঁকি কমানো, হোস্ট কমিউনিটির উখিয়া টেকনাফের জন্য সহায়তা। অর্থাৎ খলিলুর রহমান 3 নম্বর স্টেপ নিয়েছেন, জাতিসংঘের সঙ্গে আলাপ করেছেন। ডক্টর ইউনূস কী করেছেন? জাতিসংঘের মহাসচিবকে এনে রোহিঙ্গাদের আরও পার্মানেন্ট করেছেন। আর খলিলুর রহমান সব কী করেছেন? অযথা সময় ক্ষেপণ করেছেন, পার্মানেন্ট আরও স্থাপন করেছেন এবং সহায়তার ব্যবস্থা করেছেন। সহায়তা কে দিচ্ছে? বাংলাদেশ সরকার, খলিলুর রহমান না। প্রত্যাবাসন পাইলট প্রকল্প চেষ্টা করা হয়েছে, কিন্তু সফল হয়নি। নিরাপত্তা ও নাগরিকত্বের অভাব, শরণার্থীদের ফিরতে রাজি নন। নিরাপত্তা ও নাগরিকত্বের অভাব, শরণার্থীরা ফিরতে রাজি নন। তার জন্য খলিলুর রহমান কী করেছেন? তাদের রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করেছেন। তার মানে বাংলাদেশ তার নাগরিক, আমরা কি তাদের এন্ট্রি রেজিস্ট্রেশন করতে পারি? পারি। বর্তমান পরিস্থিতি 2026 সংখ্যা, বাংলাদেশে প্রায় 11.8 থেকে 12 লাখের বেশি রোহিঙ্গা ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2026 তথ্য অনুসারে 11.85 লাখ ক্যাম্পে আছে। 2024 থেকে 25 সাল মিয়ানমারের রাখাইন সংঘাতের কারণে নতুন করে 2 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে। আমি গতকাল বলেছি যে আমাদের আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট, বিজেপি কেউ নাই যে এই যে 2 লাখ রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করলো 25 সালে, তাহলে ব্যর্থতা আমাদের। 2 লাখ যে প্রবেশ করলো, আগেরগুলো তো রয়েছেই। তাহলে আমরাই তো সমস্যাগুলো ইচ্ছা করে ক্রিয়েট করতেছি, ইচ্ছা করে আমরা আনতেছি, ইচ্ছা করে তাদের আশ্রয় দিচ্ছি, এবং এইগুলোর সাথে যারা জড়িত তারা বাংলাদেশের নাগরিক না। চ্যালেঞ্জ ক্যাম্প অত্যন্ত ঘনবসতিপূর্ণ
আগুন, বন্যা, ভূমিধসের ঝুঁকি, আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় জেআরপি ফান্ডিং 38%-এর কাছাকাছি। তাহলে 38% জেআরপি ফান্ড, বাকি ফান্ডটা কে দেয়? বাংলাদেশের জনগণকে সরকার কি মিনারেল ওয়াটার দেয় এক বোতল? রোহিঙ্গাদের দেয়। রেশন, কাটছাট, সেবা সংকুচিত, সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ পলায়ন বেড়েছে, 90% বৃদ্ধি। মিয়ানমার আরাকান আর্মি নিয়ন্ত্রণে রাখাইন অস্থিতিশীল, প্রত্যাবাসনের পরিবেশ নেই। সামগ্রিক সংকট দীর্ঘস্থায়ী হয়ে পড়েছে। বাংলাদেশ ভিকটিম হিসেবে বর্ণনা করে চাপ দিচ্ছে, কিন্তু স্থানীয় সম্প্রদায়ের উপর চাপ বাড়ছে। কাকে চাপ দিচ্ছে? বাংলাদেশ। আর উল্টো চাপ পড়ছে স্থানীয় সম্প্রদায়ের উপরে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা। আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, কিন্তু টেকসই সমাধানে প্রত্যাবাসন বা তৃতীয় দেশ পুনর্বাসন যথেষ্ট সফল নয়। ইতিহাস ইতিবাচক। 1917 থেকে 2024 পর্যন্ত 4.8 বিলিয়ন, পয়েন্ট টু বি নোটেড, 2017 থেকে 2024 পর্যন্ত 4.8 বিলিয়ন ইউএসডি সহায়তা। ইউএনএইচসিআর, আইওএম, বিভিন্ন দাতা, ইউকে, ইউএসএ, ইউ ইত্যাদি দিয়েছে। তারপর আর 2024 পর্যন্ত, আজ কত 2026। জাতিসংঘে আলোচনা, আইসিজে মামলা, রোহিঙ্গা বনাম মিয়ানমার। রোহিঙ্গা বনাম মিয়ানমারের মামলা, কে মামলা? রোহিঙ্গাদের পক্ষে কে করতেছে আর মিয়ানমার পক্ষে? বোগাস পলিসি। বাংলাদেশের জন্য, বাংলাদেশের পক্ষে থেকে বাংলাদেশের স্বার্থে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো রোহিঙ্গাদের এখানে আশ্রয় দেওয়ার জন্য নিজেদের কতিপয়দের ব্যক্তিস্বার্থ উত্তর নেওয়া হয়েছে। এটা কি শেখ হাসিনা কি জানতেন? জানতেন না। শেখ হাসিনা কি জানতেন না। এতজনকে খাওয়াচ্ছ, তুমি এই কয়েকজনকে খাওয়াইতে পারবা না? খাওয়ানো মালিক আল্লাহ। আমি তো বলবো ওই একটা লাইনেই আটকাই দিচ্ছে আমাদের, আর বাকি পলিসি। সীমাবদ্ধতা, ফান্ডিং কমেছে, তারপর ফান্ডিং প্রত্যাবাসনের চাপ দেওয়া হয়েছে, কিন্তু মিয়ানমারের উপর কার্যকর চাপ, নিষেধাজ্ঞা, রাজনৈতিক সমাধান যথেষ্ট নয়। তৃতীয় দেশ পুনর্বাসন খুব সীমিত। রোহিঙ্গাদের নিরাপত্তা, সার্বিকভাবে আন্তর্জাতিক সমর্থন, মানবিক সংকট, কোনো কিছুই আমাদের পক্ষে ওইভাবে কোনো কাজ করে নেই। বাংলাদেশের মানবিক ও কূটনৈতিকভাবে অনেক কমেছে, কিন্তু মূল সমাধান নিরাপদ প্রত্যাবাসন, মায়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল। মায়ানমারের স্থিতিশীলতার উপর নির্ভরশীল, আমাদের উপরে না, আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরে না। আমি পার্শ্ববর্তী দেশ ভারত, রিজনাল দেশ চীন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো দোষই আমি দেবো না। সমস্যা আমি না বুঝে আমার ঘরে এনেছি মানবিক দৃষ্টিভঙ্গিতে, এবং তখন যে অর্থায়ন হয়েছে 4.8 বিলিয়ন, অথচ 24 সালে শেখ হাসিনার পতনের পর দেখেন তো 26 সাল পর্যন্ত এখন বাংলাদেশ টাকা দিচ্ছে। তাহলে ইউনূস সরকারের সব টাকাগুলো এখন কি সরকারের বাজেয়াপ্ত করা উচিত নয়? খলিলুর রহমানের কি আছে? কোথায় খলিলুর রহমান? আমার এই যে কথাগুলো ডকুমেন্টেড 100 ভাগের 1 ভাগ। এই দেশটা আমাদের। এদেশে কত রকম কি ক্রাইম হচ্ছে রোহিঙ্গাদের দ্বারা। দেশটা আমরা অনেক সমস্যায় আছি। রাজনৈতিক দল ঠিক নাই, কে দেশ চালাচ্ছে? চলতেছে অন্ধকারে নিমজ্জিত দেশ, চলতে পারে না, চলতে পারে না। সুতরাং রোহিঙ্গা সমস্যা সমাধানে খলিলুর রহমানের একটা স্টেটমেন্ট আমার দরকার পার্সোনালি। কেন পার্সোনালি? I have no identity, but I have self-identity. I am the still
a special envoy of Prime Minister Sheikh Hasina due to exile India. প্রাইম মিনিস্টারের কার্যালয়ে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম যে আমি কাজের জন্য আসব। আমি আজকে প্রশ্ন ছুড়ে দিয়েছি, প্রধানমন্ত্রী ওখানে বসেন না, আমি বসবো। আমাকে কেউ চেনে না, কোনো দিন আমি যাইনি। আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি যাব। আমাকে গেট দিয়ে ঢুকতে দেবে না, আমার কোনো পরিচয় নাই, কিছু নাই, বাট আমি যাব আমার দায়িত্ব পালনের জন্য। আর আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি কি বলবো, আমার আইডেন্টিটি আছে, বাট আমার সেলফ আইডেন্টিটি দিয়ে আমি এখন দ্বিপাক্ষিক মিটিং চায়না আমেরিকার সাথে চলতেছে, সেখানে আমি এটা উপস্থাপন করব। বাট খলিলুর রহমানকে জবাবদিহি করতে হবে, ডক্টর ইউনূসকে জবাবদিহি করতে হবে যে আপনারা সমাধান করতে এসে আপনারা পার্মানেন্টভাবে তাদের এখানে স্থায়িত্ব করে দিয়েছেন। আমাদের একটা লাইনের অপোজ পৃথিবীর কেউ ইনশাল্লাহ করতে পারবে না যে ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান এখানে রোহিঙ্গার সমস্যা সমাধান করতে এসে তারা সমস্যা সমাধান করতে এসে এখানে পার্মানেন্ট করে দিয়েছেন তাদের। অতএব বাংলাদেশের জনগণ আপনাদের কর্ণপাত হয়নি, হচ্ছে না, হবে না। আমি প্রতিদিন কথা বলে যাচ্ছি এই 10টা বছর, বিশেষ করে 2-3 বছর যাবৎ। বাট একটা সার্টেন টাইম আছে। আমি বর্তমান যে সরকার আছে, বর্তমান কোনো সরকারই নাই। ধন্যবাদ।